আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। এবং সপ্তাহে একদিন করেই এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে চলে আসি আমি ফুলেল চৌধুরী। জানানোর চেষ্টা করি ব্যাংকিং অবস্থা, বাংলাদেশের ইকোনমির অবস্থা এবং করোনা ভাইরাসের আঘাতে এখন আমরা কেমন করে আছি, কতটুকু রিকভার করতে পারছি, এই আঘাতকে কতটুকু সইতে পারছি এবং সেই আঘাতকে সয়ে কতটুকু সুস্থ হতে পারছি আমরা নিজেরা এবং আমাদের ইকোনমিকে, আমাদের ব্যাংকগুলোকে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বরাবরই কথা বলে থাকি, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কথা বলবো। কথা বলার জন্য আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন অতিথি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন প্রফেসর, আরেকজন অতিথি হচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় একজন প্রফেসর। আজকে আমরা দর্শক দুদেশেরই অর্থনীতিতে কোভিড-19 কতটুকু আঘাত ফেলেছে, ব্যাংকিং সেক্টরে কতটুকু আঘাত পড়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং প্রথমে আমি একে একে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই প্রফেসর ডক্টর জাকির হোসেন, চেয়ারম্যান মার্কেটিং ডিপার্টমেন্ট, ফরমার ডিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, তারপরে আমি পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে প্রফেসর ডক্টর প্রেরণা ধাওয়ার, ডিন একাডেমিক্স, গীতা ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাফিলিয়েটেড কুরুক্ষেত্র ইউনিভার্সিটি। ওয়েলকাম টু আওয়ার শো। Namaskar. Namaskar. Thanks a lot for this warm welcome and introduction, dear. Thank you. Thanks for coming. We'll talk. Please keep with us. দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে প্রথমে শুরু করতে চাই আপনাদের সাথে। আপনারা জানেন যে আমরা লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছি। যদিও লকডাউনটা এর আগে গত বছর আমরা যেভাবে খুব কড়াকড়িভাবে লকডাউন দেখেছি, যে প্রয়োজনের বাইরে কেউ ঘর থেকে বের হতে পারবে না, সেরকম লকডাউন এবছর এখন পর্যন্ত আমরা দেখছি না। দেখা যাক সামনে কি হয়। তবে আমরা যতটুকু দেখছি চেষ্টা করা হচ্ছে বিশেষ করে সন্ধ্যার পরে যাতে মানুষজন ঘরে থাকে এবং অফিস আদালতগুলো যাতে একটু আগে আগে শেষ হয়ে যায়, মানুষ যাতে কম সময় ঘরের বাইরে থাকে, এই চেষ্টাই করা হচ্ছে। এবং বিনোদন কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলোকে বন্ধ রাখা হচ্ছে। এবং এই বন্ধ থাকার ফলে কিন্তু একটা বিষয় হচ্ছে যে মানুষের কম কাজ করার ফলে অর্থনীতির চাকাও কিন্তু কম ঘুরছে এবং বিভিন্ন জায়গাগুলো বন্ধ থাকার কারণে, যেখান থেকে মানুষের রুটি রুচি হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, সেই জায়গাগুলো বন্ধ থাকার কারণে কিন্তু সেই জায়গাগুলোতে মারাত্মকভাবে প্রভাব পড়ছে। আমরা একটা দারুণ ফ্লোর মধ্যে চলে এসেছিলাম। গত 3 মাসে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, সম্পূর্ণ একটা নতুন উদ্যমে ব্যাংকগুলো কাজ করছিল, বড় বড় লোন ডিসবার্স করতে যাচ্ছিল। ব্যাংকগুলো যেখানে লোন দিতে পারছিল না, আটকে যাচ্ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম শত শত কোটি টাকার লোনের জন্য ব্যাংকগুলো কাস্টমারের কাছে যাচ্ছিল এবং পেয়েও যাচ্ছিল। হঠাৎ করে যখন কোভিড এসে গেছে, কোভিডের যে লকডাউনের যে প্রভাব সেটা যখন এসে গেছে বাংলাদেশে, কোভিড হঠাৎ করে অনেক বেড়ে গেল। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের আশেপাশের দেশগুলোতে একটা বিরাট প্রভাব কিন্তু পড়েছে। এই প্রভাবটা নিয়ে কথা বলার জন্য আমরা প্রফেসর মোহাম্মদ জাকির হোসেনের সাথে সংযুক্ত হতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি সাবেক চেয়ারম্যান মার্কেটিং ডিপার্টমেন্ট। আপনি হয়তো ঠিকই বলেছেন যে গত বছর অর্থাৎ 2020 সালের মার্চে আমাদের দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ার পরে বেশ একটা অনিশ্চয়তার মধ্যে থেকেই আমাদের জীবন এবং জীবিকা এটা চলছিল। দেশের প্রতিটা ক্ষেত্রেই একটা অনিশ্চয়তা চলে আসছিল, যেটা আমরা হয়তো অনেকটা সফলতার সহিতই বলতে হয় যে আমরা সেটা কাটিয়ে উঠতে যাচ্ছিলাম। এবং গত ডিসেম্বরের শেষ দিক থেকে হয়তো আমরা অনুমান করেছিলাম যে আমরা সেটা হয়তো কাটিয়ে উঠতে পেরেছি এবং অর্থনীতির প্রতিটা ক্ষেত্রেই হয়তো সেটার একটা সুবাতাস বওয়া শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে এবং খুব দ্রুত গতিতে এই মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আবার সেই কোভিডের যে দ্বিতীয় ঢেউ, সেটা আমাদের অর্থনীতিকে আবারই সেই অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটার ধাক্কাটা আসলে কতটুকু আমাদের অর্থনীতিতে পড়বে সেটা নির্ভর করবে আসলে এই ধাক্কাটা কতটা স্থায়ী হবে বা কত দীর্ঘ মেয়াদী হবে সেটার উপরে। যদি আমরা এই কোভিডের এই ধাক্কাটাকে খুব দ্রুত সামলে উঠতে পারি, তাইলে হয়তো নির্ভর করবে যে আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগের উপরে নির্ভর করবে আমাদের অর্থনৈতিক চাকা কতটা সচল হবে তার উপরে। আমরা এটা এই ব্যাপারে অনিশ্চিত। জি বলুন। একটি কথা থেকে যায় স্যার, যে জীবন এবং জীবিকা,
আমরা যদি আটকে থাকি তাহলে জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে, আর আমরা জীবিকা অর্জন করতে মানে জীবিকা উপার্জন করতে গিয়ে আমরা যদি কোভিডে আক্রান্ত হই তখন আবার কিন্তু জীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। এই যে কঠিন সিদ্ধান্ত, সেখানে আমরা দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে যে সীমিত করা হয়েছে সবকিছুকেই, মানুষের চলাচল সময় সবকিছুকে সীমিত করা হয়েছে। তো সীমিত করে যে আমরা চলছি সেটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন, যে সীমিত আকারে চললে কি আমরা আমাদের যে গতিটাতে ছিলাম তার কাছাকাছি গতিতে যেতে পারবো? সীমিত আকারে চলছি আমরা, সেটাই বা কতদিন চলবো? আমার যদি জীবনই না থাকে তাহলে জীবিকার প্রচেষ্টা চালানো তো অর্থহীন, আবার জীবিকা ছাড়া তো জীবন চালানোও কঠিন। তাহলে এই যে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এই সীমিত আকারে আসলে কতদিন পরিচালিত হবে? আর সীমিত আকারে যদি পরিচালিত হয় তাহলে অর্থনৈতিক যে কাঙ্ক্ষিত অগ্রগতি, সে কাঙ্ক্ষিত অগ্রগতি কখনোই অর্জিত হবে না। অর্থনীতিতে যদি নতুন বিনিয়োগ না হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি স্বাভাবিক গতিতে পরিচালিত করা না যায়, তাহলে সকল ক্ষেত্রেই স্থবিরতা আসবে। বিশেষ করে আমাদের যে খেটে খাওয়া মানুষ, যারা ডেইলি ওয়েজের উপরে নির্ভরশীল এবং লো ইনকাম গ্রুপ, তাদের ভোগান্তির কোনো সীমা থাকবে না। একজন বিনিয়োগকারী যদি তার বিনিয়োগের নিশ্চয়তা না পায়, সে বিনিয়োগের মতো ঝুঁকি নিবে না। আর যদি অর্থনীতিতে বিনিয়োগ না হয়, সেক্ষেত্রে কর্মসংস্থানের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আর কতটা বিনিয়োগ হবে সেটা একমাত্র বাংলাদেশের অর্থনীতির উপরে নির্ভর করবে না। বাংলাদেশের যে সমস্ত এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি গুলো আছে, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছে, সে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির যে উৎপাদিত পণ্য, সেটা ওয়ার্ল্ড কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, যে স্লো ডাউন ইন দ্য গ্লোবাল ইকোনমিক অ্যাক্টিভিটিস that will also affect the global trade and international financial flows. Global international financial flow যদি কমে যায়, গ্লোবাল ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি কমে যায়, গ্লোবাল মার্কেটে যদি চাহিদা কমে যায়, শত প্রচেষ্টা চালিয়েও লোকাল মার্কেটে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস পরিচালনা করা যাবে না। আমাদের অর্থনৈতিক চাকা এখনো যতটুকু সচল আছে, যদি আপনি খেয়াল করেন, আমাদের সবচেয়ে ভালো পারফরমেন্স গত 1 বছর ধরে বা অর্থনৈতিক অবস্থা যেটা ভালো আছে, সেটার একটা অন্যতম কারণ হলো আমাদের ফরেন রেমিটেন্স, যেটা প্রত্যাশার চেয়েও আমাদের গত 1 বছরে ফরেন রেমিটেন্স অনেক ভালো। কয়েকদিন আগেরই হয়তো একটা খবর আপনারা দেখবেন, গত 9 মাসে আমাদের যে রেমিটেন্স এসেছে সেটা গত 1 বছরের চেয়ে বেশি। এই ফরেন রেমিটেন্সটার ধারা অব্যাহত থাকার কারণে আমাদের অর্থনীতির উপরে যতটা নেগেটিভ প্রভাব পড়ার কথা, সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু আমরা এখনো দেখিনি। এরপরে আমাদের রপ্তানি খাতের মেজর পার্ট, যেটা প্রায় 80% অবদান আমাদের গার্মেন্টস সেক্টরে। গ্লোবাল অর্থনৈতিক কর্মকাণ্ড যদি সীমিত হয়ে যায়, গার্মেন্টস প্রোডাক্ট যদি আমরা রপ্তানি করতে না পারি, তাহলে আমাদের এই যে অর্থনীতির যে স্থবিরতা, সেটা লোকাল অর্থনৈতিক কর্মকাণ্ড দিয়ে কখনোই সেটা কোনোভাবেই সেটাকে সচল রাখা সম্ভব হবে না। আমাদের অর্থনীতির প্রাণ কেন্দ্র যদি আমরা বলি, অর্থনীতির চাকা যদি আমরা বলি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সচলতার কথা যদি আমরা বলি, মেইনলি 2টা খাতের উপরেই কিন্তু আমাদের অর্থনীতি সচল আছে। এক, ফরেন রেমিটেন্স, ম্যান পাওয়ার এক্সপোর্ট থেকে যেটা আসে, এবং এক্সপোর্ট যদি আমরা বলি যে প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে গার্মেন্টস সেক্টর। এই 2টা সেক্টর যদি ক্ষতিগ্রস্ত হয়, অন্যান্য সকল সেক্টর সচল রেখেও এটাকে আমাদের অর্থনীতিকে সচল রাখা খুব কঠিন হবে। আর এই 2টা সেক্টর হয়তো আমরা জীবন এবং জীবিকার তাগিদে হয়তো এটাকে আমরা সচল রাখার এখনো চেষ্টা করে যাচ্ছি। হয়তো আমরা আরো কিছুদিন সচল রাখার চেষ্টা করব, এবং কতদিন সচল রাখতে পারবো এটা নির্ভর করবে আসলে এই করোনা ভাইরাস পরিস্থিতির কতটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তার উপরে। শুধু আমাদের নিয়ন্ত্রণ নয়, জি শুধু, জি বলুন। সরকারি পর্যায় থেকে হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি যদি আমাদের নাগরিক সচেতনতা না আসে, শুধুমাত্র সরকারি চেষ্টা দ্বারা এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না।
একজন নাগরিক হিসেবে আমার নিজের দায়িত্ব আছে নিজে সচেতন হওয়া, অন্যদেরকে সচেতন করা। যদি সেটা আমরা করতে পারি তাইলে হয়তো এটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। যেটা আমরা বারবার বলে থাকি যে স্বাস্থ্য সচেতনতা, মাস্ক পরা, নিজে সচেতন জি থাকা, অন্যকে সচেতন করা, এবং এর মাধ্যমে যদি আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকবে। এটাই একমাত্র জি মনে হয় উপায়, জি জি নির্ভর করবে আ- আমাদের অর্থনৈতিক চাকা আপনার সাথে ফিরে এসে আরেকটা বিষয় একটু আলোচনা করব স্যার। এখন আমরা চলে যাব প্রফেসর ডক্টর প্রেরণা ধাওয়ারের কাছে। তার আগে আম, আপনার সাথে প্রফেসর ডক্টর প্রেরণা ধাওয়ার, ডিন একাডেমিক্স, গীতা ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাফিলিয়েটেড কুরুক্ষেত্র ইউনিভার্সিটি। Welcome again. Once again, Indeed. we are talking. I just brief you the conversation. We are talking with Professor Zakir Hussain. We are talking about the growth rate, what will be, what we have to do to maintain growth rate, and what should we do to enroll the wheel of economy. Now, I want to talk to you about this program. We talk on banking sector, on economic sector, and especially effect of COVID-19 on this sector. Me and with my all spectators, I want to know from you, especially on banking sector in India, how badly COVID-19 affected people, especially people are affected, economy affected, and banking sector affected. Now, specific on banking sector, how badly banking sector affected in India because of COVID-19 and especially on second wave. Okay. First of all, I extend thanks to you and your team for bringing this topic for discussion, which is relevantly a need of hour. I think in bank revenue crisis was observed in Indian banking industry, and uncertainty has been increased in banking industry to the highest extent. And the biggest challenge was on cash management. There was a lot of operational risk, and everybody has realized that in banking industry that operational risk is real. There was a push to the digital drive where the main emphasis and main objective is how to give digital value to the customer in the banking industry. And the biggest point which was observed is liquidity is the king in the market to survive in uncertainties during the pandemic COVID-19. There was a huge need for client ecosystem revamp where technology, finance technology proliferation was required. A lot of work is to be done in banking industry on 3 R's. The first is rethinking the relationship model in the banking industry. Second is Okay. reskilling the bankers, that is employees of the bank. Their reskilling is required, and it is observed during COVID-19. And third is retooling of the whole processes of banking industry, which was before pandemic, after pandemic, and now during the second wave of pandemic. Overall idea is to harness the optimum utilization of technology to create a real value to the customer, so that because of such uncertainties the ecosystem and economy should not be much affected, specifically with the banking and financial sector. So that is the first part. Now, moving further, all the financial institutes, they need to evaluate, test, and implement the business continuity and flexible contingency plans. Basic idea and basic two biggest challenges are how to maintain the business continuity, which was in the first wave of COVID was blocked during the lockdown. Everything was stopped. So the biggest challenge, the first challenge to the economy is how to have this continuity and
how to make a flexible operational plan for this contingency management in banking industry and financial ecosystem. And the idea is to promote business innovation and operational flexibilities with the help of technologies, so that even when manual things are not done, technology could be a great support to overcome the challenges of such kind of uncertainties and risk. Moving further, COVID-19 is a black swan event in our country, and which where there is a huge need of government to initiate, to assess across the globe, to help the economies to resume. The situation has hit the Indian economy at the time when the growth has slowed to the lowest in the decade because of this COVID-19. During this time, financial institutions have to take measures where the aim is to reduce in person interactions, downstage or downsize the operational activities, while providing financial support to the retail and institutional platforms or institutional customers. Moving further, there is again a huge need of high capital infusion is required for financial institution to maintain the regularity capital and to maintain the growth capital, both the capitals. There is a huge need for high capital infusion in all the financial institution to maintain uh, regularity capital and growth capital. Moving further, there is a huge challenge of business continuity, looking into the short term and long term implication of COVID-19 on various financial sector or banking industry. The biggest challenge is how to manage a balance between profitability and as well as the balance sheet issues and items because of this COVID. Then moving further, financial institution, there is a need to stress test. I'm again repeating this term. There is a need of stress test the portfolios and in such a way that each scenario has a different kind or set of portfolios to manage the uncertainties, to manage the risk, and to manage the business continuity, and to have a flexible contingency plans to overcome all these uncertain situations. The biggest thing which every financial institution, that is banking industry, has to manage is crisis management with the supportive solutions to the customers. In long run, the biggest question is how to redesign the new operational models to best retain the customer with alternate work arrangement. So alternatives are to be managed well in all the segments, all the sectors of financial institution, and there is a need of redesigning the operational models in such a way that our customers have alternative work arrangements and innovative ways to interact with the customer and the financial institution, so as they can reach to the remotest site with the help of technology. So what I want to sum up from my side is, because of COVID, there, although it is a lot of crisis, although there is a lot of slowdown in the growth rate, there is the biggest fall in the growth rate in last one decade to our Indian economy. But on the other side, I'll say every coin has two sides. There was challenges, but very well our financial institutions, they were able to capture those uncertainties with innovative solution. For example, the role of digital banking, the role of digitalization has really helped the customer as well as the financial institution to take up the challenge of business continuity, to manage flexible
contingencies planned so that nothing can be stopped, and customers and the biggest business setups should get all the financial support from the banking and financial institution industry. And I congratulate and I thank Indian government for taking so proactive support system to help the customers at their doorstep, and guiding the banking industry and financial institution to be very proactive in assessing the fears, risk, challenges in such a optimum way that although there is a slowdown, but still the economy was able to manage to overcome the challenges of COVID-19 first wave. And now in the second wave, I think the country is on all the segment, not only on the financial or banking sector. Take the example of education sector, take the example of any other segment. I think all the industries have plan A and plan B. Plan A, the plan which is working at present, and every sector is having a backend support of plan B, where they are having a foolproof backend support in the case of emergencies and exigencies to take care of. So I think that is a small input from my side there. I would welcome if you have some another point where I could add value from my side as a experience sharing. ওকে, থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর জাকির হোসেন, আপনি শুনছিলেন ওনার কথা। উনি বারবারই গুরুত্ব দিচ্ছিলেন যে ব্যাংকিং সেক্টরটাকে মানুষের কাছে কাস্টমার সার্ভিসটাকে স্মুথ করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট নানা রকমের পদক্ষেপ নিয়েছে, নানা রকমের ইনোভেশনও তারা এখানে দেখিয়েছে, ইনোভেটিভ আইডিয়া তারা জেনারেট করে সেটা ইমপ্লিমেন্ট করেছে, এবং একটা কথা গুরুত্ব দিয়ে বলছিলেন যে টেকনোলজিকে খুব সুন্দরভাবে ওরা ব্যবহার করার চেষ্টা করেছে, যে চেষ্টা কিন্তু আমরা বাংলাদেশেও করেছি। আপনি যদি ওনার এই কথার উপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা করা থাকে ওনার কাছে। প্রথমত বাংলাদেশ গভর্নমেন্টও এক্ষেত্রে বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু পদক্ষেপের হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু ভেরিয়ার্স আমরা খেয়াল করেছি। গভর্নমেন্ট যে পদক্ষেপই নিক না কেন, সেগুলো যাতে মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়নগুলো সুষ্ঠুভাবে হয়। সুষ্ঠুভাবে হলেই হয়তো সেটা নিড বেসড যদি হয় এবং সেটা যদি বাস্তবায়ন হয়, then the problem can be solved easily. And technologically এক্ষেত্রে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন যদি আমরা বলি যে ব্যাংকিং সেক্টরে, সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি, যেটা হয়তো রাতারাতি সম্ভব না। টেকনোলজিক্যালি আমরা যেটা পিছিয়ে আছি সেটা রাতারাতি হয়তো সেটা সলভ করা সম্ভব হবে না। আর একটা যেটা উনি হয়তো এখানে কিছুটা জিনিস এখানে ইন্ডিকেট করেছেন, যে ব্যাংকিং সেক্টর বা এভরি সেক্টর it has been affected negatively, but the most important sector, which is educational sector, যেটা আমরা যদি বলি যে এটা এফেক্টেড হচ্ছে মারাত্মকভাবে, এবং এটার ইফেক্টটা আমরা হয়তো দৃশ্যমান না, এই মুহূর্তে দৃশ্যমান না, এবং এটা রিকভার করা, ইভেন প্যান্ডামিক সিচুয়েশন যদি উঠেও যায়, এটা রিকভার করতে মনে হয় আমাদের আরো বেশ দীর্ঘ সময় লাগবে। এডুকেশন সেক্টরে গত এক বছরে অলমোস্ট each and every educational institutions has been closed from primary to university level. এটা রিকভার করা মনে হয় খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, কারণ এটার কোনো সলিউশন আমরা আজ পর্যন্ত এরকম তেমন একটা খুঁজে বের করতে পারিনি। এটা রিকভার করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, যেটা ক্ষতিটা দীর্ঘ মেয়াদী, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়াটা আমাদের খুব কঠিন হয়ে দাঁড়াবে। বিশেষ করে প্রাইমারি লেভেলে যে ক্ষতিটা হচ্ছে, স্কুলের ড্রপ আউট রেটটা যে হারে বেড়ে যাবে, যেটা প্যান্ডামিক সিচুয়েশন উঠে যাওয়ার পরে আমরা হয়তো আরো বেশি টের পাবো। এটা আমার কাছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়। আরেকটা যেটা এসএমই সেক্টর, নরমালি ইন নর্মাল সিচুয়েশন the banks are not so interested to provide the loan in SME sectors, because the operation of this sector is very expensive for the bank. In normal situation, they are reluctant to provide the loan in this sector, and during this pandemic, this sector is highly negatively affected, and the special attention is required to provide in this sector.
Okay. Okay. ওকে, আমরা শুনছিলাম ডক্টর জাকির হোসেন স্যার বলছিলেন। স্যারের সাথে আমার অন্য আরেকটা বিষয় একটু আলোচনা ছিল যে স্যার উনার বক্তব্যে এর আগে যখন কথা বলছিলেন তখন বলছিলেন যে আমাদের গার্মেন্টস সেক্টরটা যেহেতু বিদেশের উপর নির্ভর করে, সেই বিদেশে আমাদের এক্সপোর্টটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। নানা ক্ষেত্রেই আমরা দেখছি যে এক্সপোর্টে এখন একটা সমস্যা তৈরি হচ্ছে। তো এইটাকে যদি আমরা ঠিকঠাকভাবে এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু কোভিডের কারণে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো এভাবে, এটা নিয়ে সংশয় রয়েছে। সেটা যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, মানে বাঁচিয়ে রাখতে যদি আমাদের কষ্ট হয় বা সেই জায়গাটাতে যদি আমাদের ইনকাম কমে যায়, সেক্ষেত্রে কি স্যার আপনি মনে করেন না যে আমাদের ডোমেস্টিক ইনকামের প্রতি এখন থেকেই জোর দেওয়া উচিত আরো বেশি? নতুন আরো ইনোভেশন, নতুন আরো পদক্ষেপ নেওয়া উচিত? এই যে ইনকামটা যে রপ্তানি আয়ের পরিমাণ যদি কমার যে কারণ যেটা বলেছিলাম যে কোভিডের কারণে যদি আপনার প্রোডাকশন, যেটা আমরা বলছি যে সীমিত সময় অফিস কলকারখানা চালু রাখা, সীমিত সময় চালু রাখা মানে উৎপাদন সীমিত হওয়া। দ্বিতীয়ত, কোভিড শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী কোভিড হওয়ার কারণে সেই অন্যান্য দেশেও ইকোনমিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ছে। অন্যান্য দেশে যদি চাহিদা সীমিত হয়ে পড়ে, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি সীমিত হয়ে পড়ে, স্বাভাবিকভাবে সেই দেশের চাহিদা যেমন সীমিত হবে, আমার দেশে ইকোনমিক কর্মকাণ্ড সীমিত হওয়ার কারণে আমার দেশের লোকের ইনকাম লেভেল কমে যাবে, আমার দেশের সাপ্লাই ডিসরাপ্টেড হবে। সুতরাং আমার দেশে ইনকাম কমবে, অন্যান্য দেশে ইনকাম কমবে, অন্যান্য দেশে চাহিদা কমবে, সেটার একটা ইম্প্যাক্ট পড়বে রপ্তানির উপরে। সেটা যদি রপ্তানির উপরে ইম্প্যাক্ট পড়ে, সেটা সাধারণত এটা রাতারাতি দেশের অন্যান্য পণ্য রপ্তানি বা দেশের চাহিদা বৃদ্ধি করার সুযোগ এখানে আছে বলে মনে হয় না। সেটা হয়তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান হলে, অন্যান্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সেটা ভিন্ন জিনিস। আর আমার যেটা এখন আমি এক্সপোর্ট করছি, সেটার চাহিদা কমার কারণ হলো অন্যান্য দেশে যারা আমদানিকারক, তাদের দেশে কোভিডের কারণে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি সীমিত হওয়ার কারণে তাদের চাহিদা কমে যাওয়া, সে কারণে তাদের ওখানে রপ্তানির পরিমাণ কমে যাওয়া। এই 2-1 বছরে সলিউশন সহজে হবে না, যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, কোভিড যদি আরো দীর্ঘায়িত হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার আরেকটু কথা বলতে চাই প্রফেসর ডক্টর প্রেরণা ধাওয়ার ওনার সাথে। ডক্টর প্রেরণা ধাওয়ার, Yes. we have seen we have been actually locating a news on various medias on India. News depends about India. The news is on the financial year 2022, the growth rate of India will be more than 10% or 12%. Why? But how? I mean, how? Basically, as I earlier also shared, that our government is very proactively working on it. If you have seen, our government has even exported the vaccine to so many other countries to just extend help to overcome this pandemic challenge. On the same front, in all the sectors, that is business sector in our country, proactively, I think, although there is second wave already witnessed, but still, be it schools, be it colleges, we are working, and even we have started the regular teaching learning processes the same way other business are also have come back at as of now on their regular pace, because only of a very proactive support of government and very flexible contingency plan which are made and policies which are extended by the government. So under the able guidance and leadership of our PM, Shri Narendra Modi ji, and very visionary our CM of the state, I belongs to Haryana. So I think we are very positive and we are very hopeful that whatever news you are hearing, we will be able to achieve those positive platform and endeavors. That's from my Okay. side. I mean, say, we hope India will overcome and can reach that percentage of growth rate. Okay, I have another question. Dear, That is,
I would like to add one more point. If you look into the percentage of people in India who have got vaccinated, you will be surprised and you will be very happy to know that the pace of vaccination, first vaccination round and the second vaccination is also going very, very well. The reason is only that we don't want discontinuity in the business processes. We don't want any discontinuity in other operational activities, which will affect negatively again, and there would be any revenue crisis again on the business platform. So we have witnessed that operational risk is real, and our country is also working a lot overcoming this operational risk because of such kind of uncertainties. Okay. When you are talking about education, now I have raised another question. Have you started your school, college regular? Yes, in fact, from this last 1 week's time only, we have started our regular teaching learning process, but on alternate days basis, where few classes are coming on Monday, Wednesday, and Friday, and few classes are coming on Tuesday, Thursday, and Saturday. So in that way, keeping in view all the hygiene and safety measures for overcoming the risk and uncertainty of second wave of COVID. But till what time we will not come to the routine. So I think, like us, many other institutes, educational institutes, have already started working normally. Primary school, primary level school, high school. Primary Primary level school is you are yet to. No, no. I'm talking about higher education because Okay. education. primary is yet to be started. Okay. ওকে, প্রফেসর জাকির হোসেন, আপনি কি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চান? So when you have the plan to start your primary education in your country? Dear, I think we have a target of achieving some vaccination part when I think 75% or more of the population of our country will be vaccinated. Only then we will be planning to initiate on the primary level of education. So although the pace is going very, very well, but still primary sector is yet to be started. So can you hope that it can be started within June 21? I think the target is very close to it. Okay, very good. But for primary education, I think it will take some more time because primary level is the most, I'll say, sensitive part of any system, where our the youngest budding, blooming children are there. So we want to work first on the higher education segment, and I think once this experiment of being proactively working on various platform will be effective and a certain percentage of vaccination will be achieved, then I think the education minister and all the necessary planning platform will initiate on this platform. ওকে, থ্যাংক ইউ। Okay. প্রফেসর ডক্টর জাকির হোসেন, আপনার সাথে ছোট্ট করে আরেকটা বিষয়ে কথা বলতে চাই। আপনি যদি আপনার পর্যবেক্ষণ একটু বলেন যে, আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে গত ১ বছরে কোভিডের পরে বহু মানুষ তাদের চাকরি হারিয়েছেন। যারা চাকরিজীবী ছিলেন তারা তাদের চাকরি হারিয়েছেন। যারা ছোট ব্যবসা করতেন তারা সেই ব্যবসা গুটিয়ে তাদেরকে শহরে ব্যবসা করতেন সাধারণত, সেই ব্যবসা গুটিয়ে তাদেরকে গ্রামে চলে যেতে হয়েছে। এই যে পেশার পরিবর্তন করতে হচ্ছে বাধ্য হয়ে, সেই পেশার পরিবর্তন বা চাকরি পাওয়ার ক্ষেত্রে আবার নতুন করে কিন্তু সেভাবে কোনো সুযোগ হয়ে উঠছে না। এইজন্য আমরা সরকারের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো পদক্ষেপ বা কোনো প্রণোদনামূলক কোনো কিছু গার্মেন্টস সেক্টর ছাড়া দেখতে পাচ্ছি না। আপনি যদি এখানে আপনার একটু পর্যবেক্ষণ বলেন। আসলে দেশের অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এদের এই চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর গভর্নমেন্টের প্রণোদনার যেটা বলছেন, ব্যক্তি পর্যায়ে যদি প্রণোদনা দিতে হয়, সেটা একটা আসলে খুব ভালো একটা ডাটাবেস থাকা প্রয়োজন।
আমাদের এবং সেই প্রণোদনা ডাটাবেসটা কিন্তু এখনো নাই। ডিসবার্সমেন্ট সিস্টেমটাও খুব হ্যাঁ যখনই একটা ভালো ডাটাবেস থাকবে তখনই ডিসবার্সমেন্ট ব্যবস্থাটা ভালো হবে। আমাকে যদি বা অন্য একজন লোককে যদি দিতে হয়, প্রথমে তো জানতে হবে আসলে আমার ইনকাম লেভেলটা কি, আমি ওই প্রণোদনা পাওয়ার যোগ্য কিনা। সেই ডাটাবেসটা যদি না থাকে কাকে দিবে? এখন একজন স্কুলের স্টুডেন্টকে যদি স্কলারশিপ দিতে হয়, সেই স্কুলের বা একজন ভোটারকে যদি দিতে হয়, তার ইনকাম লেভেলটা কি সেটা আগে জানতে হবে। আমাদের হয়তো একটা ভোটার লিস্ট আছে, সেটার একটা ডাটাবেজ আছে, সেটা শুধু ভোটার লিস্টের ওই প্রয়োজনই আমরা ব্যবহার করি, অন্য কাজে এটার মাল্টিপল ব্যবহারটা এখনো শুরু হয়নি। এটাকে যদি আরো মাল্টিপল ইউজের জন্য ব্যবহার করা যেত, সেটা হয়তো পারা যেত। এখন আমরা যেমন 1 একটা বছরের ক্ষেত্রে মতো হয়তো আমরা সময় কিছুটা ব্যবহার পেয়েছিলাম করতে স্যার। পারি, যে একটা ডাটাবেজ আমাদের আছে যে যাদের ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়, যারা ইলেকট্রিসিটি বিল ব্যবহার করে 50 ইউনিট বা 100 ইউনিটের নিচে, তাদেরকে আমরা ধরে নিতে পারি হয়তো তাদের সংখ্যা খুব কম, সবাই ইলেকট্রিসিটি আমরা এখনো ব্যবহার করতে পারি না। 100 ইউনিট বা 50 ইউনিট যারা ইলেকট্রিসিটি ব্যবহার করে, যদি প্রণোদনা দিতে হয় 50 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি বিল ফ্রি করে দিতে পারে, যে সেটা হয়তো একটা ডাটাবেজ আছে। আপনার ইলেকট্রিসিটি বিল কত ইউনিট এটা তো রেকর্ড অবশ্যই আছে। এরকম কি আসলে আমাদের কোনো ডাটাবেজ আছে? এটা একটা হয়তো ছোট্ট একটা ক্ষুদ্র একটা ডাটাবেজ হতে পারে, যে যারা ইলেকট্রিসিটি ব্যবহার করে, যাদের ব্যবহারের পরিমাণ মাসিক 50 ইউনিট বা 100 ইউনিট, তাদেরটা হয়তো প্রণোদনা বাবদ ওই বিলটা মাসে ফ্রি, 3 মাস বা 6 মাস ধরে ফ্রি থাকবে। ওই অথরিটি হয়তো গভর্নমেন্ট ওই টাকাটা পরিশোধ করে দিবে। কিন্তু যদি জি টোটাল জনসাধারণের একটা ডাটাবেস থাকতো, তাহলে ডিসবার্সমেন্টটা অনেক সহজ হতো। এখন ডিসবার্সমেন্টে এখানে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি চলে আসে। গভর্নমেন্টের উপর মহল থেকে যথেষ্ট সদিচ্ছা আছে, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে এটি ইমপ্লিমেন্টেশন অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার কারণে এই এই কর্মসূচিগুলো খুব ভালোভাবে বাস্তবায়ন হয় না। সুতরাং যে কোনো কর্মসূচি এই একটা বছর ছিল, এটা হয়তো আরো আপডেট করা যেতে পারতো, বা ভবিষ্যতের জন্য এটা এই বছর হয়নি, ভবিষ্যতে আরো যে এরকম দুর্যোগ আসবে না এটা কে বলতে পারে। যে জাতীয় একটা ন্যাশনাল ডাটাবেজ যদি হয়, সেখানে আরো কিছু তথ্য সন্নিবেশিত করে যে কোনো সময় এটাকে কাজে লাগানো যেতে পারে, প্রয়োজন যদি হয় কখনো, তখন এটাকে এইভাবে কাজে লাগানো যেতে পারে। ন্যাশনাল একটা ডাটাবেজ হলে কি প্রণোদনা পাওয়ার উপযোগী, তাকে সে প্রণোদনাটা তখন এইভাবে দেওয়া যেতে পারে। এখন প্রণোদনা দিলে যার প্রয়োজন হয়তো সে পেয়ে যাচ্ছে, যার প্রয়োজন ওই পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না। ডিসবার্সমেন্টে যে জি সমস্যাটা আপনি যেটা বললেন, এই সমস্যাটা আমরা জি সম্মুখীন হচ্ছি। থ্যাংক ইউ। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে একটু সংযুক্ত হতে চাই প্রফেসর ডক্টর প্রেরণা ধাওয়ার। একই বিষয়ে ওনার সাথেও কথা বলতে চাই। প্রফেসর ডক্টর প্রেরণা ধাওয়ার, we want to talk to you Yes. now the topic of employment crisis which have been created basically, unfortunately, because of COVID-19. All over the world, employment crisis have been created, and lots of people have lost their job because of COVID-19 effect. What measures have been taken in India to get back their job? Very relevant and very important point raised it right now. There, I would like to just add one thing. Everywhere, with the uh, challenges, there are opportunities, right? So Okay. I am very being that although the employment crisis is all across the country, even all across the globe, but to be very honest, necessity is a mother of invention, right? So in our country, to overcome this challenge of employment, I have seen during the lockdown so many startups have emerged. I have seen so many digitalized app have come. A new concept of selling and buying on Facebook through live presentation has emerged. Even the household ladies who were earlier never have thought that they can do business while sitting at their homes, so they are earning so very well, and there is no boundaries for business now. During this pandemic, while sitting at home with the help of technology, people have explored that there is new domains which can be explored for employment and self entrepreneurship uh, avenues.
So I personally, as a professor in the field of finance and marketing, I have observed a great positive push towards startups, towards development of incubator centers in all the educational institutes by the government. And I have seen a great spirit, not only in the youngsters, professionals, but also in the homemakers, that is housewives and ladies. And when they are getting a positive response for their small initiatives, now they have started like even exporting their small items and house-made products. So I think I'm very positive about all the situations. So, and I strongly believe in that every challenge has so many opportunities, and every necessity brings a lot of innovation. So I thank to this pandemic, although there is a slowdown, although there are crises, although there is a employment crisis also, but the kind of digitalization, the kind of new endeavors, new business platform, the new ways in delivery of education, everybody has witnessed, be it teachers, be it tutors, be it mentors, be it students. I think it is survival of the fittest now. Somebody who is really delivering the quality is going to do the best even sitting at home. And thanks to the technology, thanks to Google, thanks to the proactive measures and planning of government, I am very positive even for this pandemic. This pandemic has taught us new ways to uh, explore the opportunities even in the challenges. So that's Okay, great. I have another question. I have Be related. glad. Yeah, I have a question related to your topic, to your discussion, that people started self-employment. You just, if I sum up your discussion, people started self-employment when they lost their job. Now, my question is, if they do not have, if they do not have sufficient capital to start a business, self-employment, then does they get any capital support from financial institution or bank or others? I'm so sorry, because of some network issue. I was disconnected for a Yeah, while. I'm. Uh, Yeah. I am asking you. I am asking you. I was asking you basically that question. People started self-employment when they lost their job. You mentioned that, yes, but my question is, yes. if they have do not sufficient capital to start a new business, then does they get any support from financial institutions to get the capital to start the business? Uh, Again, I'm very happy to hear this question from your side, dear. First of all, the new avenues that is work from home, we never had thought of, has now emerged. You take the example of the biggest support system, that is IT sector of our country, where our country professionals are serving all the developed countries like USA, UK, etc. So it is witnessed that big IT companies had allowed their employees to work from home, where they are able to cost cut on the infrastructure platform, maintenance platform, and there are so many other avenues, and a new avenue where people can work from home. So I think such kind of innovative opportunities and ideas would never witnessed if uncertainties like pandemic COVID-19 would not have happened. Second is our government is working a lot on supporting people who want to go for startups, who want to come up for self-employment, and there is enough budget which is allocated by various platform on government agencies. The only thing is people should know the right way to submit a proposal and to justify their proposal. That is Okay. the youngsters, individuals, and the business organization
they have to do to seek the financial support. But a proactive work by our government is on the line, and thanks to our visionary Prime Minister, Mr. Narendra Modi. Yeah. Okay, thank you. Thank you for joining with us. And thank you to the Professor Dr. Mohammad Zakir Hussain. আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করলেন, নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কোভিড-19 কে ভারত কি করে মোকাবেলা করেছে, তাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তাদের জনগণ কিভাবে কাজ করেছে এবং আমরাও কিভাবে কাজ করে যাচ্ছি, বা আমরাও কারো দিকে তাকিয়ে আছি কিনা আমাকে উদ্ধার করবে বলে, নাকি নিজেরাই কাজ করে যাচ্ছি, এ সকল বিষয়ে আমরা কিছুটা করে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার পরিবার কিন্তু অসুস্থ হয়ে যাবে।